স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, আজকে আলোচনার বিষয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স ও হার্ট হেলথ। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের কার্ডিওলজি কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ সাকিফ শাহরিয়ার। আপনাকে স্বাগত আজকে আমাদের সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজ এবং যারা শুনছেন। যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ও হার্ট হেলথ। আসলে আমাদের হৃদয়ের অর্থাৎ আমাদের হৃদরোগের সুস্থতা বা হৃদরোগে যে রোগীদেরকে সুস্থতার জন্য সচেতন করা এবং যে আমাদের হার্টের যত্ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আপনি জানেন নিশ্চয়ই যে এই বিষয়ে রোগাক্রান্তের হার দিনে দিনে খুবই বাড়ছে, আশঙ্কাজনক হারে। কিন্তু আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যটাও কিন্তু জরুরি হৃদরোগের সাথে। তো দীর্ঘ সময় কাজ করা বা মানসিক চাপ কিভাবে আমাদের এই হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে? ধন্যবাদ। হৃদরোগের আক্রান্তের হার ধীরে ধীরে কিন্তু বেড়ে চলছে এবং আমরা এখন জানি যে সারা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষ মারা যান। তো আমাদের হার্টের সুরক্ষার জন্য হার্টকে যত্ন নিতে হবে এবং আমাদের বিভিন্ন যে রিস্ক ফ্যাক্টর, যে কার্ডিয়াক যে ডিজিজগুলো হচ্ছে, অসুখগুলো হচ্ছে, এর পিছনে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেমন উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ডায়াবেটিস, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা জেনে আসছি। কিন্তু এর পাশাপাশিও এখন আমরা যেটা দেখছি যে আশঙ্কাজনক হারে হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে, ইয়াংরা আক্রান্ত হচ্ছে হৃদরোগে। তো এর পিছনে অন্যান্য কিছু ফ্যাক্টর, অন্যান্য আরও কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টরগুলো জড়িত। যেমন এই মানসিক চাপটা, ওয়ার্কিং স্ট্রেস, আমাদের এখন লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের এই নতুন যেই বিশ্ব আমরা তাল মিলিয়ে চলার জন্য আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা ওয়ার্কিং লাইফ বা স্ট্রেসগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো স্ট্রেসের সাথে কিন্তু কাজের চাপ এবং মানসিক স্ট্রেসের সাথে হার্টের হৃদরোগের একটা অঙ্গাঙ্গ জড়িত এবং খুব খারাপভাবেই প্রভাব ফেলে। যেমন যদি কেউ দীর্ঘ সময় ধরে কাজ করে বা ওয়ার্কিং স্ট্রেস থাকে, তাদের দেখা যাচ্ছে যে এটার কারণে আমাদের শরীরে কিছু হরমোন বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, নার্ভগুলো সচল হয়ে যায়, বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ওই কারণে কিন্তু হার্টের গতি বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, দীর্ঘ সময় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হয়ে যায়। এবং আমাদের হৃদযন্ত্রের জন্য তার নিজস্ব একটা রক্ত চলাচলও দরকার হয়, যে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি, যেটা হার্টের ব্লক। সেই করোনারি আর্টারি ডিজিজ, ভিতরে যে কোলেস্ট্রল জমে বা চর্বি জমে যেটা ব্লক তৈরি হচ্ছে, সেটার প্রবণতাও কিন্তু বাড়ে। ক্রনিক একটা ইনফ্ল্যামেটরি প্রসেসকে অ্যাক্টিভেট করে, বিভিন্ন রকম ক্যাটেকোবালাইন্স, হরমোনস, এগুলো রিলিজ হয় স্ট্রেসের কারণে। এই জন্য কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস হওয়ার প্রবণতা, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে এবং করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি, হার্টের রক্তনালিকার ব্লক, এবং বিভিন্ন রকম অনিয়মিত হৃদস্পন্দনজনিত হার্টের সমস্যা, সমস্যাগুলো তৈরি হয় দীর্ঘদিনের স্ট্রেসের জন্য। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে স্ট্রেস ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট সবসময় এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের যে রেগুলেটরি বিভিন্ন বডি ওয়ার্ল্ডের, যেমন WHO, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, এরাও কিন্তু ওয়ার্কিং স্ট্রেস ম্যানেজমেন্ট অথবা মানসিক স্বাস্থ্যের সাথে স্ট্রেস ম্যানেজমেন্টকে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে বলেছে এবং একটা কোর কম্পোনেন্ট প্রিভেনশন অফ দ্য কার্ডিয়াক ডিজিজ, হার্টের ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য। এবং এটার জন্য একটা নির্দিষ্ট সময়ে তার দেখা যাচ্ছে যে কেউ যদি ওয়ার্কিং, একটা জাপানি একটা সমীক্ষাতে দেখা গেছে, যদি কার ওয়ার্ক স্ট্রেস যদি সপ্তাহে 55 ঘন্টার বেশি থাকে, তার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা 30% বেশি, তার ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা 25% বেশি বেড়ে যায়। সো এই জন্য আসলে এটার সাথে এটা সম্পর্কিত এবং স্ট্রেস ম্যানেজমেন্টটা একটা জরুরি ব্যাপার। একটা পরিমিত কর্মঘণ্টা আসলে হৃদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটি বিষয়, যারা শিফটে কাজ করে বা যাদের কর্মঘণ্টা অনিয়মিত, তাদের ক্ষেত্রে আসলে কিভাবে এই ম্যানেজমেন্টটা করা উচিত বা কিভাবে? হ্যাঁ, আসলে আমরা বিশেষ করে যারা
ডক্টররা আছি বা হেলথ কেয়ার ওয়ার্কার আছি, তারপর যারা এমার্জেন্সি সার্ভিসের সাথে লাইক আপনারা সাংবাদিকরা অথবা আইটি সেক্টরে আছে, এমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত, তাদের কিন্তু একটা লম্বা কর্মঘণ্টা থাকে, মানে তো যাদের কর্মঘণ্টা কোনো নির্দিষ্ট নাই এবং অনিয়মিত, কারো হয়তো নাইট শিফট হচ্ছে, ডে শিফট হচ্ছে। আপনার পেশাগত কারণে একটু ওটিতে ঢুকলে হয়তো দেখা যায় 6-7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। তো এটা আসলে টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এদের ক্ষেত্রে যেটা করতে হবে আসলে ওয়ার্কিং আওয়ারটা বেশি থাকলেও এর ফাঁকে ফাঁকে যেটা করতে হবে, মানে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যদি টানা 4 থেকে 5 ঘন্টার বেশি কাজ করে, তখন দেখা যাচ্ছে যে এই হরমোনগুলো রিলিজ হওয়া, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অথবা এটার কারণে হার্টের ডিজিজের ঝুঁকিগুলো বাড়ে, নানা ফিজিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়। তো এই জন্য ওয়ার্কিং আওয়ারের ভিতরেও মাঝে মাঝে একটু ব্রেক নিতে বলে, 5 মিনিটস অর 10 মিনিটস ব্রেক, সে একটু হাঁটাহাঁটি করবে, রিল্যাক্সেশনস, হ্যাঁ। এরপরে ওই ফ্রি টাইমটাতে যেটা থাকবে ওই সময়টায় সে একটু মেডিটেশন করতে পারে, হ্যাঁ, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে। এরপরে তার অন্য যে সময়টা, মানে যেই সময়টায় ওয়ার্কিং আওয়ার ছাড়াও কিছু কিছু জিনিসগুলো সুন্দরভাবে রক্ষা করতে হবে। যেমন তার যেন ওই দিনের প্রতিদিন 24 আওয়ার্সে যেন 6 ঘন্টা অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স স্লিপ বলে, স্লিপ ডিপ্রাইভেশন না হয়, ঘুমটা যেন ঠিকমতো হয়। এবং ওয়ার্কিং আওয়ারের সাথে মিল রেখে খাবারটা, মানে আর কি ফ্যাটি ফুড, তারপরে অ্যালকোহল, তারপরে স্মোকিং, এগুলো অ্যাভয়েড করা, হ্যাঁ, প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এবং এই ইসের ফাঁকে টাইম ম্যানেজমেন্ট করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা এবং নিজের জন্য কিছুটা সময় রাখা। নিশ্চয়ই, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় প্রচলিত থাকে যে দিনটা হয়েছে কাজ করার জন্য, রাত হয়েছে ঘুমানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু যারা এই জিনিসটা পারে না, তাদের ক্ষেত্রে আসলে করণীয়টা কি? নিশ্চয়ই একটা স্লিপিং সাইকেল আছে, তার একটা ওই স্লিপিং সাইকেলটা মেনটেন যারা করতে পারে না, তাদের জন্য আপনার পরামর্শ? জি, এটা আর কি নরমাল সার্কেডিয়ান রিদম বলি আমরা, বায়োলজিক্যাল সাইকেল, মানে শরীরও কিন্তু তার সাথে তখন অভ্যস্ত হয়ে যায়। জি, হ্যাঁ, মানে ভোরে ব্রেকফাস্ট করা, দুপুরের মধ্যে লাঞ্চ সেরে ফেলা, সন্ধ্যার মধ্যে ডিনার করে ফেলা। কিন্তু যারা এটা মেনটেন করতে পারে না, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? একটা পরামর্শ হচ্ছে গিয়ে আসলে বায়োলজিক্যাল সাইকেলটা মেনটেন করতে হবে, কিন্তু যদি এরকমের ওয়ার্কলোডটা বেশি থাকে, তখন এটার সাথে মিল রেখে অন্য সময়গুলো যেন সে একটা বাসায় ব্যাক করার পরে, একটা লম্বা কর্মঘণ্টার পরে বাসায় ব্যাক করার পরে সে যেন 6 to 8 ঘন্টার একটা রেস্ট অথবা বিশ্রাম নিতে পারে। তারপরে ডেইলি বলে কতক্ষণ তার রিল্যাক্সেশন বা রেস্ট দরকার। আসলে নাইট টাইমটাই হচ্ছে ঘুমের জন্য সবচেয়ে বেস্ট, কিন্তু কর্মঘণ্টার মধ্যেও বলে সারা দিনের 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 1 hour and 1 hour half, 1 থেকে 1.5 ঘন্টার একটা বিশ্রাম নেওয়া। সেটা হতে পারে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আপনি মিউজিক শুনলেন, মেডিটেশন করলেন, অথবা হ্যাঁ বই পড়া। এই সময়টা বলে যে মানে মেন্টাল পিস, মানে মানসিক শান্তি যেটা তাসে সেই কাজটা করে। রাইট। অর্থাৎ যারা মানে স্লিপিং সাইকেল বা বায়োলজিক্যাল সাইকেলটা মেনটেন করতে পারে না, তার জন্য নিজের মতো করে একটা সাইকেল তৈরি করে দিতে হবে, যেখানে 8 ঘন্টা পরিমিত ঘুমাতে হবে, আর সুষম খাদ্যাভ্যাসটা গড়ে তুলতে হবে, এবং রেগুলার এক্সারসাইজটাও থাকতে হবে। মানে আমরা যেটা বলি সুস্বাস্থ্য মেনটেন করার জন্য প্রতিদিন 30 মিনিট করে, সপ্তাহে 150 মিনিটস করে হাঁটতে হবে। তো প্রতিদিন অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট তার একটা এক্সারসাইজ টাইম, অথবা ব্রিস্ক ওয়াকিং, দ্রুত হাঁটবে, যেন তার একটা ভালো একটা এক্সারসাইজ হয়, এটা মেনটেন করতে হবে। এখানে একটা জিনিস জানার আছে, অনেকে মনে করে হাঁটার থেকে দৌড়ানো খুব উপকারী, নাকি দৌড়ানো থেকে হাঁটাটা খুব উপকারী, বা দুটোর আসলে উপকারিতাটা কি? এটা নিয়ে অনেক দ্বন্দ্বে পড়ে যায়। হ্যাঁ, মানে এক্সারসাইজ আমরা বলি মানে ফ্রি হ্যান্ড অ্যারোবিক এক্সারসাইজ করবে অথবা হাঁটবে। হাঁটলে শুধু এমনভাবে হাঁটবো না যে খুব আমি স্লোলি হাঁটলাম, এটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং। মানে একটু দ্রুত হাঁটবে, হ্যাঁ, দ্রুত হাঁটবে, যেন অ্যাটলিস্ট তার সোয়েটিং হয়, ঘাম ঝরে, হ্যাঁ, তাইলে তার স্পেসিফিক কত কিলোক্যালোরি বার্ন হচ্ছে সেটা মেনটেন হবে। অর্থাৎ দৌড়ানো বা হাঁটা যাই হোক না কেন, তাকে ক্যালোরিটা বার্ন করতে হবে। জি, এটা খুবই ইম্পর্টেন্ট। যাই খাচ্ছি না কেন, তা যদি আমি বার্ন করতে না পারি, তাহলে তো সেটা শরীরের মধ্যে হয়তো টক্সিক তৈরি করবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে, আপনি বিশ্রামের কথা বলেছেন, রিল্যাক্সের কথা বলেছেন, এটা আসলে কত ঘন্টা থাকা উচিত, মেনটেন করা উচিত বলে মনে করেন সর্বনিম্ন? আচ্ছা, বিশ্রাম যেটা একটা হচ্ছে স্লিপ, ঘুমের জন্য বিভিন্ন সমীক্ষায় বা রিসার্চে দেখা গেছে 6 থেকে 8 ঘন্টার সাউন্ড স্লিপ বলে। এবং রেস্টের জন্য, রেস্ট যেটা বললাম, মানে কর্মঘণ্টার মধ্যেও যদি ওয়ার্কিং আওয়ার হেভি হয়, কারো ক্ষেত্রে হচ্ছে হয়তো 15-20 ঘন্টা তার একটানা জব বা শিফট পড়লো, তখনও তাকে একটা স্ট্রেস ফ্রি বা একটা ফ্রি টাইম থাকতে হবে, যেন সব মিলিয়ে
অ্যাটলিস্ট সে 1 থেকে 1.5 ঘন্টার একটা বিশ্রাম পায়। যেমন আপনি আইটি কোন একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যেই আছেন, কিন্তু উঠে একটু ডেস্কের আশেপাশে হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড একটু রিল্যাক্সেশন নেওয়া, ডিপ ব্রিদিং নেওয়া, হ্যাঁ, মাইন্ডফুলনেস অথবা আমরা যেটা মেডিটেশন বলি, হ্যাঁ, অথবা সে একটু কোনো ফ্রেন্ডসের সাথে কোয়ালিটি টাইম করলো, হ্যাঁ, অথবা বই পড়লো, এরকম করে সে ওই সময়টায় একটা বিশ্রাম নেবেন। এক্ষেত্রে আবার হেভি ওয়ার্কিং টাইম থাকলে 10 মিনিট বা 15 মিনিট একটা ন্যাপ নিতে পারে সে, যদি সুযোগ হয়। এক্ষেত্রে একটা অনেকের কাছে একটা মিথ আছে যে মনে করেন রাতে যদি 8 ঘন্টা ঘুমটা না হয়, ধরুন সে 4 ঘন্টা ঘুমালো আর 4 ঘন্টা দিনে ঘুমালো, সেক্ষেত্রে কি ঘুমটা কি টানা হতে হবে নাকি কোনোভাবে 8 ঘন্টা ফিল আপ করে দিলে? আসলে আমাদের শরীরের সব কিছু, আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল যে সব কিছু আমাদের মেনটেন হচ্ছে, সেটা হার্টের হেলথ বলেন এবং সব কিছুর স্বাস্থ্য সুরক্ষার জন্যই একটা প্রপার স্লিপ খুব ইম্পর্টেন্ট। কারণ রাতে যখন ঘুমাই তখন কিন্তু হার্টটা বিশ্রাম মানে হচ্ছে কি, তখন কিন্তু তার ব্লাড প্রেশারটা একটু কমে আসে, তার হার্টের গতিটা কমে আসে, নিয়ন্ত্রিত থাকে এবং ওই সময় কিছুটা হিলিংও হয়। ইনফ্ল্যামেটরি প্রসেস বা যে সাইটোকাইন যেগুলো বললাম রিলিজ হচ্ছে, এগুলো হিলিং প্রসেসের মধ্যে থাকে। তো এই কারণে যদি ইন্টারাপ্টেড স্লিপ হয় বা স্লিপের টাইমটা কম হয়, ওইটা কম হলে কিন্তু ওইটার পরে একটা স্ট্রেস পড়ে, লং টার্ম স্লিপ ডিপ্রাইভেশন থাকলে লং টার্ম স্ট্রেস পড়ে। সেখান থেকে কিন্তু এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া, ডায়াবেটিস হওয়া, উচ্চ রক্তচাপ হওয়া, হ্যাঁ, এবং স্থূলতা বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় এবং এইগুলি আলটিমেটলি পরবর্তীতে তার হার্টের ডিজিজ তৈরি করে। নিশ্চয়ই এটা একটার সাথে একটা সম্পর্কিত। হ্যাঁ, আমরা অত্যন্ত দারুণ আলোচনা, নিশ্চয়ই টিভি সেটের সামনে যারা বসছেন তারা অনেক উপকৃত হচ্ছেন আপনি আলোচনা শুনে, তারা আরও শুনবেন, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। জি দর্শক, বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হৃদয়ের কথা অনুষ্ঠানে, নিবেদন করছে সান ফার্মা। আজ আমরা কথা বলছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ও হার্ট হেলথ। সাথে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাকিব শাহরিয়ার। আমরা আবার আলোচনায় ফিরছি। আমরা ঘুমের পরিমিত ঘুম নিয়ে কথা বলছিলাম। একটি বিষয়, পরিমিত ঘুম হৃদরোগের সাথে কতটা সম্পর্কিত? আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং প্রতিদিন 6 থেকে 8 ঘন্টার একটা পূর্ণ বিশ্রাম আমাদেরকে সুস্থ থাকার জন্য অনেকটাই হেল্প করে। এবং যদি ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশন হয়, মানসিক স্ট্রেস থাকে, স্লিপ ইন্টারাপশন হয়, তাইলে এবং অনেকে দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা ঘুমাচ্ছে, ওয়ার্কলোডটা বেশি, এদের দেখা যাচ্ছে আস্তে আস্তে বিভিন্ন রকম অসুখ তৈরি হওয়া, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, বিভিন্ন রকম হরমোন রিলিজ হয়, হ্যাঁ, হার্ট এবং ব্লাড প্রেশার মানে আমাদের হার্টের গতিটা অনিয়মিত হয়, তখন বিভিন্ন রকম অ্যারিথমিয়া আমরা বলি, হৃদস্পন্দনজনিত ঝুঁকিজনিত বিভিন্ন রকম অসুখ, সেগুলো অ্যারিথমিয়া রিলেটেড ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এগুলোর প্রবণতাটা বাড়ে। পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, স্থূলতা, কোলেস্ট্রল লেভেল বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ডায়াবেটিস হয়। এগুলো আলটিমেটলি রিস্ক ফ্যাক্টরগুলো ক্রমান্বয়ে হার্টের ডিজিজ তৈরি করে। সুতরাং একটা পরিমিত স্লিপ খুব গুরুত্বপূর্ণ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। নিশ্চয়ই। আরেকটা কথা আমরা যেটা আগে বলছিলাম, সেটা হচ্ছে কর্ম পরিবেশের মধ্যে, মানে ওয়ার্ক আওয়ারের মধ্যে কিছুক্ষণ রিল্যাক্সেশন দেওয়া। ওয়ার্ক স্ট্রেস আসলে কতটা হৃদরোগ ঝুঁকিতে ফেলতে পারে, তখন তো যেটা বলছিলাম। ওয়ার্ক রিলেটেড স্ট্রেস ডেফিনেটলি একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে। কারণ আমাদের যে ওয়ার্কিং স্ট্রেস, হঠাৎ করে যদি তার ওয়ার্কলোডটা অনেক বেড়ে যায়, অথবা ওয়ার্ক রিলেটেড কোনো ব্যাড নিউজ আসলো, অথবা ওয়ার্ক রিলেটেড কোনো স্ট্রেস আসে, তো এই জন্য এটা ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ক স্ট্রেসের কারণে দীর্ঘ সময় যেটা একটা মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম করে, যেটা প্রমাণও আছে, আমরা গণমাধ্যমে দেখেছি কাজ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্ট্রেস মানে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে পরবর্তীতে কার্ডিয়াক ডিজিজের প্রবণতা বাড়তেছে। লং টার্ম ওয়ার্কলোড এবং স্ট্রেসের কারণে তার আলটিমেটলি কার্ডিয়াক ডিজিজগুলো, বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকিও বাড়ে। এবং আমি আগেও বলেছি যে বিভিন্ন বাইরের স্টাডিতেও দেখিয়েছে যে আর কি কর্মঘণ্টা যত বেশি হবে, তাদের হৃদরোগ প্রবণতার সংখ্যা 15% to 40% ইনক্রিজ করবে কার্ডিওভাস্কুলার ডিজিজের। আরেকটা বিষয় যেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এখনকার যারা ইয়াং জেনারেশন, তাদের একটা সময় তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে অনেকটা কমে এসছে, নগরায়নের ফলে হোক বা গ্যাজেট আসক্তির কারণে হোক। এই জায়গাটাই আসলে আপনার পরামর্শ কি থাকবে, মানে এই গ্যাজেট আসক্তিটার বিষয়ে? হ্যাঁ, আমাদের আসলে ইভেন আমি একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, এবং রিসেন্টলি আমরা যে হার্ট অ্যাটাকগুলো পাচ্ছি,
আমরা লাস্ট 6 মাসে আমাদের যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হোক অথবা ইসলাম ব্যাংক কার্ডিয়াক সেন্টারই হোক না কেন, ম্যাক্সিমামে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 30 ইয়ার্স টু 50 ইয়ার্সের মধ্যে, মানে ইয়াং পেশেন্টের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। অনেকের কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল বা কোনো ফ্যামিলি হিস্ট্রি কিছুই নেই, রিস্ক ফ্যাক্টর নাই। সো এইরকম স্ট্রেস রিলেটেড ফ্যাক্টর, মানসিক চাপ অথবা অন্যান্য কোনো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যেটা এটার সাথে জড়িত। এবং আপনি যেটা বললেন, আসলে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা কিন্তু আলটিমেটলি আমরা ছোট সময় যেভাবে খেলাধুলো অথবা এক্সারসাইজ, মানে স্কুল বা কলেজ শেষ, স্কুল কলেজ মানে লাইফে, বিদ্যালয়ের পাঠ প্রক্রিয়া শেষে ছেলে চলে গেছে মাঠে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে পড়েছে, আবার একটা সাইকেলটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এখন যেটা হলো পর্যাপ্ত মাঠও নাই এবং একটু গেজেট এডিকশন, মোবাইল স্ক্রিনিং টাইম বাড়তেছে, ইন্টারনেটের ইউজ বাড়তেছে। হ্যাঁ, তো এইগুলো এবং সেডেন্টারি লাইফস্টাইল, খেলাধুলা কম এবং জাঙ্ক ফুডের প্রতি আসক্তি, হ্যাঁ, ফাস্ট ফুড বেশি খাওয়া হচ্ছে। তো এইগুলো সব কিছু মিলে আসলে কিন্তু মানে মানে স্বাস্থ্য ঝুঁকিটা বাড়তেছে, বিশেষ করে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এই জায়গায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আপনার পরামর্শ কি থাকবে তাদের প্রতি? ডেফিনেটলি যতটুকু সম্ভব একটা ব্যালেন্সড লাইফ রিট মেনটেন করা, নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করা, খেলাধুলা, এক্সারসাইজ, পরিমিত ডায়েট, মেডিটেরিয়ান ডায়েট অথবা ফ্রেশ খাবার খাওয়া, তেল চর্বিত খাবার কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে বিভিন্ন রকম অ্যাডিকশন, স্মোকিং, অ্যালকোহল এবং অন্যান্য অ্যাডিকশন থেকে যতটুকু এটা পুরোপুরি পরিহার করতে হবে। নিয়মিত সপ্তাহে 30 মিনিট করে হাঁটা। বিশেষ করে ইয়াং জেনারেশনকে আরেকটি বিষয় আপনি যেটা বললেন যে আসলে এটা পরিহার করতে হবে, কিন্তু অনেকে তো আছে মনে করেন গ্যাজেট আসক্তিতে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনেকে হয়তো মানে ইউনিভার্সিটি বা স্কুলের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে তাদেরকে তাদের অ্যাসাইনমেন্টগুলো হয়তো অনলাইনে করতে হয়, সেক্ষেত্রে অনলাইনে তাকে পড়াশোনা করতে হচ্ছে, দীর্ঘক্ষণ পিসিতে কাজ করতে হচ্ছে, হয়তো বা মোবাইলে কাজ করতে হচ্ছে। এই জায়গায় আসলে নিয়ন্ত্রণটা কিভাবে করা যায়, আপনার কোনো পরামর্শ আছে কি তাদের প্রতি? এই জায়গায় নিয়ন্ত্রণ যেটা আসলে মোবাইল অ্যাডিকশন বা অথবা স্ক্রিন, এটা মোবাইল এবং স্ক্রিন থেকে কিছু রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্ড তৈরি করে এবং এটা থেকে যে সরাসরি তার কোনো রেডিয়েশন ইনডিউস কোনো প্রবলেম হচ্ছে হার্ট ডিজিজের উপরে, এরকম কিন্তু এখন পর্যন্ত কোনো মানে গবেষণায় সেটা প্রমাণ হয়নি। নিজেকে যেভাবে হোক, যত ব্যস্ত হোক, নিজের শরীরকে ঠিক রাখার জন্য 1 ঘন্টা সময় নিজের জন্য বরাদ্দ রাখতে হবে। আরেকটি বিষয় যেটা আমরা কথা বলতে চাচ্ছেন যে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছেন, অনেকে দেখা যাচ্ছে প্রসেস ফুড বা জাঙ্ক ফুডে খুব আসক্তি, বা দুপুরে লাঞ্চ করলাম না বার্গার খেলাম বা ডিপ ফ্রাইয়ের কোনো খাবার একটা খেয়ে ফেললাম, এটা আসলে শরীরে কতটা প্রভাব ফেলে হৃদরোগের ক্ষেত্রে, ঝুঁকি তৈরি করে? অবশ্যই, মানে জাঙ্ক ফুডগুলো যেখান থেকে ট্রান্স ফ্যাট প্রোডাকশন হয়, যেটা আসলে আমাদের হেলথের জন্য খুব খারাপ এবং এটা আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস, যেটা হার্টের রক্তনালিকা ব্লকজনিত যে সমস্যাটা, এটা বাড়িয়ে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়ায়, স্থূলতা তৈরি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে, ডায়াবেটিসের প্রবণতা বাড়ায়। তো এইগুলো সব কিছুই আসলে এই ফুডগুলো অ্যাভয়েড করে যদি আমরা ফ্রেশ মানে ফুডস, বিশেষ করে ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ, সবুজ শাকসবজি, মাছ, সমৃদ্ধ মাছ, যেগুলো সি ফুড থেকে তৈরি শুরু করে, অর্থাৎ খাদ্যাভ্যাসটা যতটা প্রাকৃতিক এবং সুষম পারা যায় এবং যতটা সম্ভব জাঙ্ক ফুড পরিহার করা, মানে একেবারে পরিহার করলে আসলে ভালো। নিশ্চয়ই। আর এটি রিভিউ আপনার কাছে জানতে চাই, সবশেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে নিজের কাজ, পরিবার এবং স্বাস্থ্যের মধ্যে একটা ভারসাম্য রাখতে পারি? ধন্যবাদ। এটা একটা বার্নিং ইস্যু, একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাট ভেরি ডিফিকাল্ট টু আনসার। এটা মেনটেন করা তো আসলে খুব ডিফিকাল্ট, এটা ব্যালেন্স মেনটেন করা, কেননা এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম, তার কর্মপরিধি একরকম, ফ্যামিলি, সব কিছু মিলিয়েই আসলে আমাদেরকে চলতে হবে সুস্থ থাকার জন্য। এবং তো এই ক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্ট ইস্যুটা একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে গিয়ে ধরেন কারো লাইক একজন ডক্টরের হোক বা একটা সাংবাদিকের হোক, একটা নির্দিষ্ট সময় একটা লম্বা কর্মঘণ্টা, কিন্তু ওইটা থাকলেও তার প্রায়োরিটি ইস্যুটা ঠিক করতে হবে যে আমি কোনটাকে আগে প্রায়োরিটি দেবো। লাইক আপনার দিনে 24 ঘন্টার সময়টাকে যদি আপনি ভাগ করে ফেলেন যে এই সময়টা ওয়ার্ক টাইম মানে হচ্ছে ওয়ার্ক টাইম, এই সময়টা আমি ওয়ার্ক টাইমে থাকবো, এরপরে আমি কিছু সময় হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা মি টাইম বা নিজের জন্য আমি সময় রাখবো, এরপরে হচ্ছে ফ্যামিলির জন্য একটা নির্দিষ্ট সময়, যে না আমি যদি পারি অ্যাটলিস্ট কোয়ালিটি টাইম যদি 1 ঘন্টা আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পারি, গল্প করতে পারি, একসাথে খেলাম বা এইভাবে সময় কাটাতে পারলে আমি ফ্যামিলি বন্ডিং যত ভালো হবে, আলটিমেটলি মেন্টাল হেলথ ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
অ্যান্ড আপনাদেরকে অনেক ধন্যবাদ সানফার্মা এবং ডিবিসি নিউজ এবং সকল শ্রোতাকে। ধন্যবাদ। দর্শক, সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ডিবিসির সঙ্গেই থাকুন।